আজ আমরা কথা বলবো ল্যাংস্টন হিউজের লেখা ছোট্ট কিন্তু অসাধারণ শক্তিশালী একটা কবিতা নিয়ে আই টু বা আমিও। চলুন এর গভীরে গিয়ে দেখি, কারণ এটা শুধু কয়েকটা লাইন না, এটা আসলে একটা পুরো জাতির আত্মপরিচয় আর অধিকারের এক জোরালো ঘোষণা। কবিতাটা শুরুই হচ্ছে এই ধামাকাদার লাইনটা দিয়ে। একদম প্রথম লাইনেই বক্তা যেন আমেরিকার অংশীদারিত্বের দাবিটা জানিয়ে দিচ্ছেন। আর এটা কিন্তু কোনো অনুরোধ নয়, একদম সোজা সাপটা আত্মবিশ্বাসী একটা ঘোষণা যে তিনিও এই দেশের এই পরিচয়ের সমান অংশীদার। আচ্ছা, কবিতাটা ঠিকঠাক বুঝতে হলে এর পেছনের গল্পটা জানা কিন্তু বেশ জরুরি। এটা লিখেছিলেন ল্যাংস্টন হিউজ, হার্লেম রেনেসা একজন খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। সালটা ছিল ১৯২৬। কবিতাটা লেখা হয়েছিল মুক্ত ছন্দে, মানে কোনো ধরাবাঁধা নিয়ম বা ছন্দের মিল নেই, কিন্তু এর ভেতরের সুরটা অসম্ভব আশাবাদী আর গর্বে ভরা। তো কবিতার প্রথম যে বিষয়টা আমাদের চোখে পড়ে সেটা হলো জাতীয় পরিচয় দাবি করার ব্যাপারটা। বক্তা খুব জোরের সাথে নিজেকে একজন আমেরিকান হিসাবে প্রতিষ্ঠা করতে চাইছেন। আর ভাবুন তো, সেই সময়ে দাঁড়িয়ে এটা বলাটা কতটা বৈপ্লবিক একটা ব্যাপার ছিল। এই লাইনটা দেখুন, কি অসাধারণ। একদিকে তিনি নিজেকে ভাই বলছেন, মানে একাত্মতার একটা সুর, কিন্তু ঠিক তার পরেই কালো বর্ণের শব্দটা এনে সমাজের তৈরি করা বিভেদটাকেও সামনে আনছেন। ব্যাপারটা অনেকটা এরকম যে আমরা তো একই পরিবারের, শুধু গায়ের রংটাই যা আলাদা। আর ঠিক এখানেই কবিতার মূল দ্বন্দ্বটা তৈরি হয়ে যায়। চলুন এবার কবিতার এমন একটা অংশে যাওয়া যাক যেখানে জাতিগত বৈষম্যের কঠিন বাস্তবতাটাকে তুলে ধরা হয়েছে। আর এটা কিন্তু শুধু একটা ছবি নয়, এটা ছিল তখনকার দৈনন্দিন জীবনের এক নির্মম সত্যি। এই লাইনগুলোতে তখনকার সমাজের বৈষম্যমূলক আচরণটা একদম পরিষ্কার। ভাবুন একবার, বাড়িতে অতিথি এলেই বক্তাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে রান্নাঘরে খেতে, সবার চোখের আড়াল করে রাখা হচ্ছে, যেন তিনি ওই পরিবার বা সমাজের কেউই নন। কবিতায় এই যে রান্নাঘরের কথা বলা হচ্ছে, এটা কিন্তু শুধু রান্না করার জায়গা না, এটা আসলে একটা খুব শক্তিশালী প্রতীক। এটা বিচ্ছিন্নতার প্রতীক, অসম্মানের প্রতীক আর সমাজে অদৃশ্য করে রাখার প্রতীক। কাউকে রান্নাঘরে পাঠিয়ে দেওয়ার মানেই হলো তাকে তার প্রাপ্য সম্মান আর জায়গাটা থেকে সরিয়ে দেওয়া। কিন্তু এত বঞ্চনার পরেও বক্তা কি করছেন? এখানেই কবিতাটা একটা দারুণ মোড় নেয়। তিনি কিন্তু অত্যাচারের জবাবে ভেঙে পড়ছেন না, বরং নিজের ভেতরের শক্তিকে খুঁজে নিচ্ছেন। দেখুন কি বলছেন তিনি দুঃখে বা হতাশায় ভেঙে তো পড়ছেনই না, উল্টো হাসছেন, ভালো করে খাচ্ছেন আর আরও শক্তিশালী হয়ে উঠছেন। এটাই হলো অদম্য মনোভাব। আর এই কাজগুলো কিন্তু শুধু শরীরকে শক্তিশালী করার জন্য নয়, এগুলো আসলে মন আর আত্মাকে শক্তিশালী করার প্রতীক। আচ্ছা, এই পর্যন্ত তো গেল বর্তমানের কথা। এবার কবিতার এমন একটা অংশে আসছি যেখানে ভবিষ্যতের আশার কথা বলা হয়েছে। বক্তা এখানে এমন একটা আগামীকালের কথা বলছেন যেখানে সমানাধিকার আর স্বপ্ন থাকবে না, বাস্তবে পরিণত হবে। একদম আত্মবিশ্বাসের সাথে ঘোষণা করছেন যে সেই আগামীকাল আসবেই, আর সেই ভবিষ্যতে যখন অতিথি আসবে তখন আর তাকে রান্নাঘরে যেতে হবে না, তিনি সবার সাথে একই টেবিলে বসবেন, তার নিজের ন্যায্য জায়গাটা নেবেন। এই যে ভবিষ্যতের স্বপ্নটা, এর কয়েকটা খুব গুরুত্বপূর্ণ দিক আছে। যেমন আগামীকাল, এটা কিন্তু শুধু পরের দিনটা নয়, এটা আসলে ন্যায় আর সাম্যের একটা নতুন যুগের প্রতীক। টেবিলে বসা মানে হলো সমাজের সমান অধিকার আর স্বীকৃতি পাওয়া। আর সবচেয়ে জোরের জায়গাটা হলো কেউ সাহস করবে না। এই কথাটা বুঝিয়ে দেয় এটা শুধু একটা আশা নয়, এটা একটা নিশ্চিত বিশ্বাস। পুরো কবিতাটার মূল রূপকটা যদি আমরা দেখি, তাহলে দুটো জিনিস পাশাপাশি দাঁড়ায়। একদিকে আছে রান্নাঘর, যা হলো বিচ্ছিন্নতা আর বৈষম্যের প্রতীক, আর ঠিক তার বিপরীতে আছে টেবিল, যা গ্রহণযোগ্যতা, গণতন্ত্র আর সবাইকে নিয়ে চলার প্রতীক। বলা যেতে পারে পুরো কবিতাটাই আসলে এই রান্নাঘর থেকে টেবিলে পৌঁছানোর একটা জার্নি। এরপর কবিতাটা আরও গভীরে যায়, একটা নৈতিক জায়গায় পৌঁছায়। এখানে বক্তার ভেতরের সৌন্দর্য, তার অন্তর্নিহিত মূল্যবোধকে স্বীকৃতি দেওয়ার কথা বলা হচ্ছে। তবে হ্যাঁ, এই যে সৌন্দর্যের কথা বলা হচ্ছে, এটা কিন্তু গায়ের রং বা চেহারার সৌন্দর্য না, এটা হলো আত্মার সৌন্দর্য, মানবিকতার সৌন্দর্য, চরিত্রের সৌন্দর্য।
এমন এক সৌন্দর্য যাকে কোনো বৈষম্য বা অত্যাচার দিয়ে ঢেকে রাখা যায় না। আর কবি বলছেন, যখন অত্যাচারীরা এই ভেতরের সৌন্দর্যটা দেখতে পাবে, তখন তারা নিজেরাই লজ্জা পাবে তাদের পুরনো আচরণের জন্য। অর্থাৎ অন্যায়ের লজ্জাটা আসলে অত্যাচারীদের নয়। এটা কিন্তু অনেক বড় একটা নৈতিক কথা। এবং সবশেষে কবিতাটা তার চূড়ান্ত এবং সবচেয়ে শক্তিশালী ঘোষণার দিকে এগিয়ে যায়। এই একটা লাইনেই যেন পুরো কবিতার সারমর্মটা লুকিয়ে আছে। একদম শেষ লাইনটা হলো একটা অকাট্য ঘোষণা। এটার কোনো দাবি দেওয়া নয়, এটা একটা সত্যি কথাকে প্রতিষ্ঠা করা। বক্তা বলছেন, আফ্রিকান আমেরিকানরা এই দেশের একটা অবিচ্ছেদ্য অংশ। তাদের ছাড়া আমেরিকার পরিচয়টাই আসলে অসম্পূর্ণ। ভাবুন তো, ল্যাংস্টন হিউজের এই কবিতাটা লেখা হয়েছিল প্রায় ১০০ বছর আগে, কিন্তু এর আবেদনটা আজও একটুও কমেনি। এটা আমাদের নতুন করে ভাবতে শেখায় যে একটা দেশের পরিচয় আসলে কি, আর কারা সেই পরিচয়ের আসল অংশীদার। আজকের দিনে দাঁড়িয়ে একটা সবাইকে নিয়ে চলার মতো সমাজ গড়তে এই কবিতার বার্তাটা কতটা জরুরি বলে মনে হয়।